শিলিগুড়িতে সারদা শিশুতীর্থের গণিত বিজ্ঞান মেলায় খুদে মেধার ঝলক। শিলিগুড়ির সেবক রোডের 2 মাইলে অবস্থিত সারদা শিশুতীর্থ বিদ্যালয়ে শনিবার এক ব্যতিক্রমী গণিত ও বিজ্ঞান মেলার আয়োজন করা হয়। বিদ্যালয়ের শিশু ও বালক শিক্ষার্থীরা এই মেলায় অংশ নিয়ে তাদের সৃজনশীলতা এবং বৈজ্ঞানিক মেধার অসাধারণ প্রদর্শন করেন। মেলায় অংশ নেওয়া খুদে বিজ্ঞানীরা পরিবেশ দূষণ রোধ, সৌরশক্তির সঠিক ব্যবহার, গণিতের জটিল ফর্মুলার প্রয়োগ সহ নানা বিষয়ভিত্তিক মডেল উপস্থাপন করে সকলকে মুগ্ধ করে। প্রতিটি মডেলে তাদের সৃজনশীল ভাবনা এবং বিজ্ঞান নিয়ে আগ্রহ স্পষ্ট হয়ে ওঠে। বিদ্যালয়ের প্রধান আচার্য নির্ভয়কান্তি ঘোষ জানান, শিশুদের মধ্যে গণিত ও বিজ্ঞান বিষয়ে সুস্থ চিন্তাভাবনা এবং সৃজনশীলতা গড়ে তোলার লক্ষ্যে এই মেলার আয়োজন করা হয়েছে। এই মেলা প্রমাণ করে নতুন প্রজন্মের মধ্যে বৈজ্ঞানিক মননের বিকাশ ঘটছে এবং তারা ভবিষ্যতে সমাজের জন্য নতুন দিশা দেখাতে সক্ষম হবে। এইসব ক্ষুদে বিজ্ঞানীদের তৈরি করা অসাধারণ মডেল ও প্রতিভার ঝলক দেখতে চোখ রাখুন এই বিশেষ ভিডিও প্রতিবেদনটিতে। ওয়াটার ফিল্টার। হ্যাঁ, আগে নাম পরিচয় বলো। আমার নাম দেবজিৎ বিশ্বাস, আমি ক্লাস 4-এ পড়ি, কক্ষ বিদ্যাসাগর, আর আমার রোল 10। হ্যাঁ, বলো এবার। আমরা দৈনন্দিন জীবনে আমরা অনেক জল নষ্ট করে থাকি, তাই এই মডেলের সাহায্যে আমরা পরিত্যক্ত জলকে পুনর্ব্যবহারের যোগ্য করতে পারব। বাড়ির যে জলগুলো আছে, ময়লা জলগুলা, সেগুলা ড্রেনের সাহায্যে ওয়েস্ট ওয়াটার ট্যাঙ্কে জমা হবে। এখান থেকে যাবে পাথর আর বালুতে। এখানে গিয়ে হবে কি, যে বড় জলের মধ্যে যে বড় বড় ময়লাগুলো থাকবে সেগুলা এখানে আটকে যাবে। তারপরে আসবে কয়লার মধ্যে যে বাকি ছোট ছোট ময়লাগুলো থাকবে সেগুলা আটকে যাবে। তারপরে ফাইনাল ফিল্টার হবে তুলো দিয়ে, তুলোর মধ্যে ফাইনাল ফিল্টার হয়ে জলটা বাড়াবে। এটা পান করার যোগ্য না, তাও এটা দিয়ে গাড়ি ধোয়া, তারপরে বাগানে জল দেওয়া, বাড়িঘর বানানো ইত্যাদি করা যাবে। नमस्कार। राधिका शाह। कौन सा क्लास पढ़ते हो? 6। क्या तुम्हारा विषय क्या है? सौर ऊर्जा पर आधारित। हाँ, सौर ऊर्जा पर आधारित। अच्छा, तो बताइए। ऊर्जा मतलब सूर्य से प्राप्त होने वाली ऊर्जा, और ये सोलर पैनल है जिससे बिजली उत्पन्न होती है। सोलर पैनल बहुत सारे घरों के छतों पर भी होता है। क्या होगा? सोलर से क्या सुविधा होगा हम लोग? बिजली उत्पन्न होता है, और जब बिजली उत्पन्न होता है तो इससे हमारे घरों के फैन, लाइट और भी बहुत सारी चीज़ें चलती हैं। हम बोलो, कौन क्लास बोलो। नमस्कार, আমার নাম রণদীপ লস্কর, আমি ক্লাস 6-এ পড়ি, 6ষ্ঠ শ্রেণী। আমার কক্ষের নাম দ্বিজেন্দ্র রায়। আমি মডেলটার নাম হচ্ছে রেইন ওয়াটার হারভেস্টিং অ্যান্ড সোলার ট্র্যাকার। যে সূর্য যেই সাইডে ঘুরবে ওই সাইডে সোলারটা যাবে। যে সূর্য যখন এই সাইডে যাবে তখন সোলারটা এই সাইডে মুভমেন্ট করবে। সাধারণত আমরা যে সোলার যখন লাগিয়ে থাকে পূর্ব দিকে লাগিয়ে থাকি, বেশিরভাগই পূর্ব দিকে লাগানোর পরে সোলারের আলোটা আমরা বেশিক্ষণ পর্যন্ত পাচ্ছি না। তাই এই মডেলটির সাহায্যে বোঝানো হচ্ছে যে সূর্যের আলোটি বেশিক্ষণ পর্যন্ত পাবো, সূর্যের বিদ্যুৎটি। আর এইটার সাহায্যে সূর্য যেই সাইডে মুভমেন্ট করবে ওই সাইডে সোলারটাও মুভমেন্ট করবে। আর রেইন ওয়াটার হারভেস্টিংয়ের যে বৃষ্টির জলটা যখন আমরা এমনি নর্মালি ছাদের মধ্যে শেড লাগানোর পরে ওই জলটা শুধু যে মাটিতে বা যে কোনো জায়গায় পড়ে গিয়ে নষ্ট হয়ে যায়। আর এই জলটাকে যদি আমরা কোনোভাবে কাজে লাগাই, বৃষ্টির জন্য অনেক রকম রাসায়নিক পদার্থ থাকে, সেইটাকে আমরা যখন কোনো জায়গায় স্টোর করে রাখছি, মানে অনেক রকম নোংরা জিনিস, অনেক রকম ব্যাকটেরিয়া থাকছে। ওই ব্যাকটেরিয়াকে মারার জন্য প্রথমে আমি একটা বৃষ্টির জলটাকে একটা ছাদের থেকে ফিল্টারের মধ্যে আনলাম। ফিল্টার থেকে যখন জলটা পিউরিফাই আমার বাড়িতে যে কোনো জায়গায় কুয়ো এইসব জায়গায় স্টোর করে রাখলাম। স্টোর করার পরে আমরা যখন রান্না করার কাজে লাগাই, বাসন ধোয়া, গাড়ি মোছা, এইসব কাজে, চাষের কাজে লাগাতে পারি। কৌশিকী সরকার।
আমি জীবাশ্ম জ্বালানির উপর মডেল তৈরি করেছি। বিষয়টা বোঝাও। মানে আমরা দৈনন্দিন দিনে যে সমস্ত জিনিসপত্র ব্যবহার করি সেই সমস্ত জিনিসের 80% জীবাশ্ম জ্বালানির দ্বারা তৈরি হয়। যেমন আমরা প্রতিদিন যে জামা কাপড় পরি সেই জামা কাপড় যে যন্ত্রের সাহায্যে তৈরি হয় সেই যন্ত্রেও জীবাশ্ম জ্বালানি প্রয়োজন হয়। আমরা যে খাওয়ার বাসনপত্র তার যন্ত্রেও জীবাশ্ম জ্বালানির প্রয়োজন হয়। এবং আমরা যে প্রতিদিন যে বিদ্যুৎ ব্যবহার করি সেই বিদ্যুতের 96% বিদ্যুৎই তৈরি হয় জীবাশ্ম জ্বালানি থেকে। কোনো প্রাণী মারা যাওয়ার পর তার দেহের মাংসের স্তর গলে যায় এবং হাড়ের স্তর মাটির সঙ্গে মিশে যায়। কিন্তু যদি কোনো প্রাণীর দেহ এমন স্থানে পৌঁছে যায় যেখানে অক্সিজেন পৌঁছায় না, যেমন নদীর গভীরে কিংবা মাটির কয়েক স্তর নিচে, তবে সেই প্রাণীর দেহের মাংসের স্তর তো গলে যাবে, কিন্তু অক্সিজেনের অভাবে হাড়ের স্তর গলতে পারবে না। ধীরে ধীরে কিছুদিন পর সেই হাড়ের স্তর মাটি থেকে মিনারেল সংগ্রহ করতে থাকবে। তারপর এক সময় সেটি পরিণত হবে এক প্রকার পাথরে, তাকে জীবাশ্ম বলা হয়। এই জীবাশ্ম বহুদিন ধরে মাটির নিচে চাপে ও তাপে থাকতে থাকতে রূপান্তরিত হয়ে জীবাশ্ম জ্বালানিতে পরিণত হয়। জীবাশ্ম জ্বালানি সাধারণত 3 প্রকার, যথা কঠিন, তরল ও গ্যাসীয়। কঠিন জীবাশ্ম জ্বালানি কয়লা, তরল জীবাশ্ম জ্বালানি অপরিশোধিত তেল এবং গ্যাসীয় জীবাশ্ম জ্বালানি প্রাকৃতিক গ্যাস। এই জীবাশ্ম জ্বালানিগুলি 5টি ক্ষেত্রে ব্যবহার করা হয়। 1. পরিবহনের ক্ষেত্রে, গাড়ি, ট্রাক, বিমান, জাহাজ এই সমস্ত যানবাহনগুলো পরিবহন করার জন্য জীবাশ্ম জ্বালানি ব্যবহার করা হয়। 2. বিদ্যুৎ তৈরির ক্ষেত্রে, কঠিন, তরল ও গ্যাসীয় জীবাশ্ম জ্বালানি পুড়িয়ে তার থেকে তাপশক্তি নির্মাণ করে তারপর বিদ্যুৎ উৎপাদন করা হয়। 3. রান্নার কাজে। 4. কৃষিক্ষেত্রে বা অ্যাগ্রিকালচারে জীবাশ্ম জ্বালানি সেখানে সার হিসেবে এবং জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। 5. শিল্পক্ষেত্রে বা ইন্ডাস্ট্রিতে রাসায়নিক গবেষণা করতে বা নতুন জিনিস নির্মাণের যন্ত্রে জ্বালানি হিসেবে জীবাশ্ম জ্বালানি ব্যবহার করা হয়। জীবাশ্ম জ্বালানি খুবই উচ্চ পরিমাণে বিদ্যুৎ তৈরি করতে পারলেও জীবাশ্ম জ্বালানির কিছু ক্ষতি রয়েছে। যেমন জীবাশ্ম জ্বালানি প্রচুর পরিমাণে বায়ু দূষণ করে, শরীরের জন্য ক্ষতিকারক। জীবাশ্ম জ্বালানি থেকে কার্বন ডাই অক্সাইড ও সালফার ডাই অক্সাইড নির্গত হয়। তাই বলা হয় যে জীবাশ্ম জ্বালানির ব্যবহার খুব একটা না করে বিকল্প শক্তি যেমন বায়ুশক্তি, সৌরশক্তি ও জলশক্তি ব্যবহার করছে। নমস্কার, ধন্যবাদ। সৌজন্য পাল। হ্যাঁ, সৌজন্য পাল। কোন ক্লাস? 7। তুমি কি বানিয়েছো? মানে আমি বানিয়েছি যে ফার্মিংয়ের সম্পর্কে। হ্যাঁ, ফার্মিংয়ের সম্পর্কে। হ্যাঁ, মানে আমরা ফার্মিংকে আমরা কৃত্রিম বুদ্ধিমত্তাকে কীভাবে চাষের কাজে ব্যবহার করতে পারি সেই বিষয় নিয়ে আমি বানিয়েছি। আমি এখানে কয়েকটি বিষয় দেখাতে জোরে বলো। কয়েকটি বিষয় দিয়ে দেখাতে চেয়েছি। সেই বিষয়গুলি হলো যে আমরা ফার্মিং বা কৃত্রিম বুদ্ধিমত্তাকে আমরা কীভাবে আরও উন্নত করতে পারি জীবনে। কারণ ফার্মিং না করলে আমাদের জীবনে খাওয়া দাওয়া এগুলো কিছুই হবে না। সেটির জন্য আমি ফার্মিংটাকে আরও কৃত্রিম বুদ্ধিমত্তাকে উন্নত করার চেষ্টা করেছি। এখানে আমি কয়েকটি জিনিস দিয়েছি যে এআইকে আমরা চাষের কাজে কীভাবে ব্যবহৃত করতে পারি। আরও বিভিন্ন ধরনের জিনিস আছে, লক্ষ্য দিয়ে। উল্টো আমি এখানে একটা স্ক্যানারও বানিয়েছি, যে স্ক্যান করলে এখানে সব কিছু বেরিয়ে আসবে, যে আমি কী বানিয়েছি, যে আমি কোথায় এগুলো শিখেছি, এগুলো সব কিছু পাবা আমাদের। হলো একটি ভূতাত্ত্বিক গঠন যা পৃথিবীর ভূত্বকের ফাটল বা ছিদ্রপথ দিয়ে গরম লাভা, ছাই, গ্যাস ইত্যাদি নির্গত করে। যখন ভূগর্ভের গলিত শিলা, গ্যাস এবং ছাই পৃথিবীর পৃষ্ঠে বেরিয়ে আসে তখন তাকে আগ্নেয়গিরি বলা হয়। অগ্ন্যুৎপাতের উৎসগুলো হলো আগ্নেয়গিরি। সাধারণত টেকটনিক প্লেটের সঞ্চালনের কারণে আগ্নেয়গিরির সৃষ্টি হয়। গঠন: টেকটনিক প্লেটগুলির নড়াচড়ার ফলে পৃথিবীর অভ্যন্তরের চাপে একসময় ফাটল দিয়ে গলিত পদার্থ বেরিয়ে আসে। নমস্কার, আমার নাম প্রাচী দেবনাথ। আমি 5ম শ্রেণীর কাদম্বিনী গাঙ্গুলি কক্ষে পড়ি। আমার মডেলের বিষয় হলো মানব দেহের শ্বাস প্রক্রিয়া। আমরা যখন আমাদের বেঁচে থাকতে গেলে শ্বাস প্রশ্বাস নিতে হয় এবং এই শ্বাস প্রশ্বাস নিতে গেলে আমাদের বাতাসের প্রয়োজন। আমরা নাসার অংশ এবং নাসিকা গহ্বরের মাধ্যমে বাতাস গ্রহণ করি এবং শ্বাসনালীর মাধ্যমে সেটি ফুসফুসে যায়। ফুসফুসের সামনে এসে শ্বাসনালী 2টি ভাগে বিভক্ত হয়ে ফুসফুসে প্রবেশ করেছে এবং ভেতরে গিয়ে বিভিন্ন শাখা প্রশাখায় বিভক্ত হয়ে সেটি বায়ুথলিতে মিশেছে। বায়ুথলিতে রক্তে গ্যাসের
প্রদান হয়। অর্থাৎ আমরা অক্সিজেন গ্রহণ করি এবং কার্বন ডাই অক্সাইড বর্জন করি। ঠিকের উল্টো প্রক্রিয়া। এখন আমাদের এই শ্বাস প্রশ্বাসে কি সমস্যা? অক্সিজেনে নিতে গেলে কি কোন জায়গায় ঘাটতি হচ্ছে, কি প্রবলেম হচ্ছে এখনকার সময় পরিবেশের? যেহেতু ধুলোবালি এখন বেড়ে গেছে, এখন যেহেতু দূষণ বেশি হয়ে গেছে, সেই কারণে বায়ুতে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে গেছে এবং ওই জন্য আমাদের শ্বাস প্রশ্বাস নিতে এখন সমস্যা হয় এবং বিভিন্ন ক্ষেত্রে শ্বাসকষ্ট হয় এবং শ্বাস নেওয়ার বিভিন্ন অসুবিধা হচ্ছে, এইরকমও দেখা যায়। এর জন্য কি করতে হবে? এই জন্য আমাদের ধুলোবালি এড়াতে হবে, মাস্ক পরে চলতে হবে এবং পরিবেশ দূষণ যাতে না হয় সেই দিকে খেয়াল রাখতে হবে। পরিবেশ দূষণ যাতে না হয় তার প্রধান কি কাজ করতে হবে এর জন্য? আমরা গাছ লাগাতে পারি, গাছ লাগালে অক্সিজেনের পরিমাণ বেশি হবে। তারপরে প্লাস্টিকের ব্যবহার কমিয়ে কাগজের ব্যাগ এই সমস্ত কিছু ব্যবহার করতে পারি, চটের ব্যাগ ইত্যাদির ব্যবহার করতে পারি। পরিবেশ বান্ধব যে জিনিসগুলো সেগুলোর ব্যবহার আমাদের করা উচিত। বাহ, তোমার কোন ক্লাস? ক্লাস 5। আরেকবার নাম বলো। প্রাচী দেবনাথ। প্রাচী দেবনাথ। বাহ, কোনখানে তোমার বাড়ি? পূর্ব বিবেকানন্দ পল্লী। আচ্ছা, তো তুমি এই যে বাড়িতে কি এইগুলো ইউজ করো? প্লাস্টিকের ক্যারি ব্যাগ ব্যবহার করো না চটের ব্যাগ ব্যবহার করো? প্লাস্টিকের ক্যারি ব্যাগ বেশি ব্যবহার হয় না। আচ্ছা, তোমাদের বাড়িতে? হ্যাঁ, বেশি ব্যবহার হয়। কি ব্যবহার হয় তাহলে? এমনি আমরা যেরকম ব্যাগ ব্যবহার করি, মানে এমনি আমার মা কাপড় দিয়ে ব্যাগ বানায়, ওগুলো দিয়ে আমরা ব্যবহার করি সব, মানে কাপড় দিয়ে ব্যাগ বানায় আমার। ও, প্লাস্টিক ব্যাগ সেভাবে ব্যবহার হয় না, খুব কম। ভেরি গুড, থ্যাংক ইউ। দাদা নমস্কার, আমার নাম শুভম রায়। আমি আজকে দৈনন্দিন জীবনে কী কী কাজে লাগে বিদ্যুতের ব্যাপারে ওটা বলবো। কোন ক্লাস? শ্রেণী 5, কক্ষ শ্রীনিবাস রামানুজন। এটি একটি বিদ্যুৎ ঘর। বিদ্যুৎ ঘরের মধ্যে বিদ্যুৎ তৈরি করে অফিস ঘর আরও বিভিন্ন জায়গায় লাইট, ফ্যান আরও অনেক কিছু ইত্যাদি জিনিসে বিদ্যুতের কাজে লাগে। তাছাড়া লাইটের থেকে আমরা আলো এবং ফ্যানের থেকে আমরা হাওয়া পাই। লাইটের আলো ও ফ্যানের হাওয়া থেকে আমাদের দৈনন্দিন জীবনের ভার অনেকটা কম হয়ে যায়। নমস্কার। আমার নাম মহিরাজ সাহা, আমি 5ম শ্রেণীতে পড়ি। আমার কক্ষের নাম কাদম্বিনী গাঙ্গুলি কক্ষ, আর আমার রোল হচ্ছে 10। আর এখানে আপনি যে দেখছেন এটা হচ্ছে বর্জ্য পদার্থের ব্যবস্থাপনার উপর আধারিত প্রদর্শন। আর এটা হচ্ছে অর্গ্যানিক ফার্ম, বাংলা মানে হচ্ছে জৈব খামার। এখান থেকে যে ফসল উৎপন্ন হচ্ছে সেগুলিকে খেলে আমাদের স্বাস্থ্য ভালো থাকবে আর পরিবেশও ভালো থাকবে। আর এখানে যে আপনি একটা গাড়ি দেখছেন এটি হচ্ছে শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের গাড়ি। এখান থেকে একটাতে জৈব নেওয়া যাবে আর একটাতে অজৈব। তারপরে আস্তে আস্তে এখানে আসবে ফ্যাক্টরিতে, তারপরে রিসাইকেল করবে আর এখান থেকে ধোঁয়া বেরোবে। তারপরে আবার যাবে একটা প্লাস্টিক নেবে, একটাতে মেটাল আর গ্লাস নেবে, কাঁচের টুকরা। তারপরে আবার ফ্যাক্টরিতে আসবে, রিসাইকেল হবে, তারপরে আবার ধোঁয়া বেরোবে। জৈবটা ব্যবহার করলে লাভ কি হবে আমাদের? জৈব ব্যবহার করে তাহলে মাটিতে মিশে যাবে, এগুলা থাকবে। আর অজৈব হচ্ছে এগুলো সব মাটির শত্রু, হ্যাঁ, এগুলো মাটিতে মেশে না। আর মেটাল এবং কাঁচের টুকরা এগুলো দেখছো, এগুলো সব মাটিতে মিশতে অনেক টাইম আছে, এগুলো পরে মিশে যাবে। জলটা এখানে আসবে, এখানে বড় ময়লাটা আটকে যাবে, এখানে কয়লা থেকে ছোট ময়লা, তারপরে এখানে ফাইনাল ফিল্টার হয়ে এখানে বাড়াবে। এটা প্রথম কি? এটা পাথর, বড়